সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুইজন অতিথি। ডান দিকে আছেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোশাররফ আহমদ ঠাকুর, বাম দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 সাংসদের গাড়ি আমদানিতে 400 কোটি টাকার রাজস্ব পাবে না সরকার। 2012 ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। 2013 দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা। 2015 মঙ্গলবার নয়াপল্টনে কোকোর জানাজা। 2016 রাষ্ট্রদ্রোহ মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে সমন। 2017 এত বিনিয়োগ তবুও লোকসান, গতি পাচ্ছে না রেলওয়ে। 2018 অপরাধ কমানোর বন্দুকযুদ্ধ কৌশল। 2020 বিএনপির পরিণতি মুসলিম লীগের দিকে যাচ্ছে, আশঙ্কা কাদেরের। 2021 মঞ্জুর হত্যা মামলায় এরশাদকে অব্যাহতি। 2022 খেলাপি ঋণের অর্ধেকেই শীর্ষ 5 ব্যাংক। 2024 বুড়িগঙ্গার উপারে আব্বা বাহিনী, বাবা আওয়ামী লীগ নেতা, চাচা চেয়ারম্যান, ছেলে মাদক ব্যবসায়ী। দর্শক, শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরু দিয়ে যাচ্ছে ঠাকুর ভাই, আপনার কাছ থেকে একটু আলোচনা শুরু করতে চাই। 2010 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম, সাংসদের গাড়ি আমদানিতে 400 কোটি টাকার রাজস্ব পাবে না সরকার। এই যে সুবিধা, এই সুবিধা প্রত্যেক সংসদেই আমরা দেখি এবং এটি আসলে একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে, যেন এটি তাদের অধিকার। এটি কি তাদের অধিকার জনগণের টাকায় এরকম সুবিধা নেওয়া? এবং জনগণ দ্বারা নিযুক্ত, জনগণের সেবায় তারা কাজ করবার কথা, তারাই আবার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এবং জনগণকেই তাদের বিরুদ্ধে আবার মিছিল মিটিং করতে হয়। পার্লামেন্টে কখনোই সরকারি দল বিরোধী দল একমত হতে আমাদের দেশে দেখা যায় না, কিন্তু পার্লামেন্টে বেতন ভাতা বৃদ্ধি, তারপরে এই যে শুল্ক ফ্রি গাড়ি, এটা আনার প্রশ্নে সবাই ঐক্যমত দেখা যায়। এটা দীর্ঘদিনের কালচার এবং সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে এটা আমাদের দেশে দীর্ঘদিনের একটা কালচার ছিল। তো এটা নিয়ে অনেক হাস্যরস আছে, আমাদের যারা সিনিয়র জার্নালিস্ট তারা অনেক লেখালেখি করেছেন। কিন্তু আমি আপনাকে বলছি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার মনে হয় এই ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিভঙ্গি আসা দরকার এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যে নতুন পরিবর্তনটা প্রত্যাশা করছে, এই পরিবর্তনে আমার মনে হয় যে এই যে শুল্ক ফ্রি বা শুল্কমুক্ত গাড়ি আমদানির যে অবাধ সুযোগ, যেটা এটা একটা লিমিটের মধ্যে আনা উচিত। যেসব সংসদ সদস্যরা জীবনে একবার পেয়েছেন তাদের জন্য আমার মনে হয় এটা রহিত করে দেওয়া দরকার। যে কিছু কিছু সরকারি সুবিধা শুধু জীবনে একবারই পাওয়া যায়, আপনি জানেন কি? একবারই পাওয়া যায়, যেমন প্লটের সুবিধা একবারই পাবেন। আপনি সরকারি ফ্ল্যাট যদি কোনোবার গ্রহণ করেন, আপনি আর জীবদ্দশায় আপনি আর পাবেন না। তো এই জন্য আমি মনে করি যারা আমাদের তো প্রচুর এমপি সাহেবরা আগে একাধিকবার নির্বাচিত হয়েছেন, একাধিকবার গাড়ির সুযোগ সুবিধাটা পেয়েছেন, আমার ধারণা হচ্ছে যে এই যে শুল্কমুক্ত গাড়ির সুবিধাটা জীবনে একবার, এবং কত টাকার গাড়ি পাবেন এটা সরকার থেকে এটা নির্ধারিত করে দেওয়া যেতে পারে, যাতে
কেউ আমাদের দেশে ধরুন, আমরা ছোটো দেশ বেসিক্যালি, এইখান থেকে আপনি দিনাজপুর যান 400-450 কিলোমিটার, হাজার কিলোমিটার হাইওয়ে নাই। এখানে যে 4800 সিসি গাড়ি লাগবে বেসিক্যালি নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে মনে করি যে এটা নির্ধারণ করে দেওয়া যেতে পারে যে এত সিসি পর্যন্ত আপনি শুল্কমুক্ত গাড়ি আনতে পারবেন। আর জীবনে এই সুবিধাটা একবার পাবেন, যতবারই এমপি হন আপনি একবার পাবেন। অথবা এটাকে একটা টাইম করে দেওয়া যেতে পারে যে 15 বছর পর যদি আবার নির্বাচিত হন, হ্যাঁ আবার পাবেন, সেটা হতে পারে। কিন্তু আমি আপনার বলতেছি এই ক্ষেত্রে একটা সুস্পষ্ট নীতিমালা দরকার, এবং যেটা নির্বাচনী ইস্তেহারে দলগুলি বলবেন আমরা এত সিসি পর্যন্ত একটা গাড়ি আমদানির জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির জন্য সুবিধা দেব, বাট এটা অবারিত না। বিগত পার্লামেন্টগুলোতে, বিশেষ করে বিগত 3-4টি পার্লামেন্টের কথা যদি বলি, সেই পার্লামেন্টগুলো কেমন ছিল? পার্লামেন্টেরিয়ানদের আচার আচরণ কেমন দেখেছেন? পার্লামেন্টেরিয়ানদের আচার আচরণ আমি আপনাকে বলি যে এটা তো বেসিক্যালি আমরা যখন 90-এর পরবর্তী যে পার্লামেন্ট হয়, এই পার্লামেন্টটা আপনি দেখবেন আমার কাছে সবচেয়ে স্বাধীনতার পরে সবচেয়ে সমৃদ্ধ পার্লামেন্ট মনে হচ্ছে 79-এর পার্লামেন্ট। এখানে দেখবেন যে আতাউর রহমান খান, সবুর খান, মোহাম্মদ তোহা, ডান বাম মধ্যপন্থীদের সম্মিলনে একটা সমৃদ্ধ অপোজিশন। আপনি পার্টি ইন পাওয়ার বা পার্লামেন্টারি যে সরকারি দল, সেটারও দেখবেন যে সবাই অভিজ্ঞ মানুষ। এবং ওই পার্লামেন্টটা গঠনের ক্ষেত্রে জিয়াউর রহমানের অনেক অবদান আছে। তিনি যারা যোগ্য পার্লামেন্টারিয়ান তারা যেন পাশ করে আসেন, তার আন্তরিকতা ছিল। তিনি অনেক ছাড় দিয়েছেন। 91-এর পার্লামেন্টের কথা আপনাকে মনে করিয়ে দিই, একটা দুর্দান্ত কিছু ঘটনা আছে। আপনি দেখবেন যে ডক্টর কামাল হোসেনকে পাশ করিয়ে আনার জন্য ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ পর্যন্ত গিয়ে আসছেন, বাট মিরপুরে যান নাই। ওখানে হারুন মোল্লা ছিলেন বিএনপির ক্যান্ডিডেট, আর ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া চাইতেন যে আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেন পাশ করে আসুক। আপনার মনে আছে কিনা ঘটনাটা, যে হারুন মোল্লা এসে ধানমন্ডি 27 নম্বর পার্টি অফিসে অনেক কথাবার্তা বলছেন, কান্নাকাটি করছেন রীতিমতো, যে আমার এখানে ম্যাডামরা একটু যাইতে কোন। তো এই যে অপোজিশনের যোগ্য ব্যক্তিদের প্রতি যে আপনি জাতীয় নেতাদের যে শ্রদ্ধাবোধ, এটা যদি থাকে তাইলে পার্লামেন্ট সমৃদ্ধ। যদিও ডক্টর কামাল হোসেন পাশ করতে পারেননি। আপনি দেখবেন ডেমরা থেকে সাইফুদ্দিন মানিক দাঁড়িয়েছিলেন, ওইখানে সালাউদ্দিন আহমেদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাইফুদ্দিন মানিক যেন পাশ করে আসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, এবং একসময় তুখুর ছাত্রনেতা, 69 গণ-অভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন মানিক। তো সাইফুদ্দিন মানিক পাশ করেন নাই, যদি বিএনপির সালাউদ্দিন পাশ করেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে গণতন্ত্র একটা প্রতিযোগিতা তো হবেই, কিন্তু পার্লামেন্টকে সমৃদ্ধ করার প্রশ্নে একটা ঐক্যমত লাগে, এবং জাতীয় নেতৃত্বের পার্লামেন্ট সমৃদ্ধ করার প্রশ্নে তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হয়, শ্রদ্ধাবোধ থাকতে হয়। এই যদি থাকে তাইলে এই পার্লামেন্টটা সমৃদ্ধ হয়। তো এর পরে আমি আপনাকে বলি বিষয়টা ডিক্লাইনিং হতে থাকে, এবং এটা যেটা আমরা প্রত্যাশা করি নাই যে 94-এর দিকে এসে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 94-এর সেপ্টেম্বর মাসে 1.5 বছর আগে পার্লামেন্ট থেকে সবাই পদত্যাগ করে বসেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চাইলেন, এবং এটা 1 বছর ঝুলেছিল, এবং বেগম খালেদা জিয়া বললেন যে আপনারা আসুন কথা বলি, তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কীভাবে হবে, উই আউটটা কি, এটা বের করি। কিন্তু তারা ফিরলেন না পার্লামেন্টে, যার কারণে প্রখ্যাত জার্নালিস্ট ফয়েজ আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত তখন আওয়ামী লীগ করেন না, এদের সবার একটা সমঝোতায় একটা 96 একটা একতরফা ইলেকশন করে তারপরে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে শুধুমাত্র একটা বিল ওই সংসদে কাজে ছিল,
একটা বিল পাস হবে, করে সংসদ সংসদ করে দিবে। ডিজলভ করে দেওয়া। এবং বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন, যদিও এই কথা রাখার পরে তিনি 96-এ পাওয়ারে রিটার্ন করতে পারেননি, কিন্তু 2000 সালে আবার দুর্দণ্ড প্রতাপে রিটার্ন করেছেন, ভূমিধস বিজয়ের মাধ্যমে রিটার্ন করেছেন। তো আমি একটু বলি যে এই বাংলাদেশের মতো দেশগুলিতে গণতন্ত্র, জনজাগরণ এগুলি যখন হয়, তখন এই টাইপের দেশগুলি আপনি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে পড়ে। আপনি তিউনিসিয়ার কথা যদি ধরেন, যে তিউনিসিয়ায় এইরকম গণঅভ্যুত্থান হওয়ার পরে তিউনিসিয়ায় কিন্তু এগুতে পারে নাই তিউনিসিয়া, তার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা যেন নেক্সট যে পার্লামেন্ট নির্বাচনটা আছে 12 তারিখে, আমরা যেন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে উতরে যেতে পারি। আমাদের দেশের জনগণকে এটা মনে রাখতে হবে, আমাদের অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটা পূরণ এখনো হয়নি। এটা পূরণের জন্য সবাইকে একেবারেই মনোযোগ দিয়ে, সবাইকে আন্তরিকতা দিয়ে, এবং 91 সালে যেমন নির্বাচনটা হয়েছিল, আপনার মনে আছে কিনা, জাস্ট 2টা সুতা বেঁধে এবং একটা পুলিশ 3টা আনসার দিয়ে একটা সুন্দর নির্বাচন হয়েছে। ওখানে আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, কিছুই লাগে নাই, নির্বাচনটা হয়েছে সুন্দর। এখানে জনগণের সাথে রাজনৈতিক দলগুলির আন্তরিকতা ছিল। আমি বলবো যে রাজনৈতিক দলগুলি যদি এই আন্তরিকতায় যদি নির্বাচনটা করেন, যে আমরা একটা জেনুইন নির্বাচন দিতে চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আমার জাতির মুখ উজ্জ্বল করতে চাই, তাইলেই একটা জেনুইন নির্বাচন সম্ভব হবে, একটা সমৃদ্ধ পার্লামেন্ট আমরা পাবো। জি, আনিসুর রহমান, একই বিষয়। বাংলাদেশের পার্লামেন্ট আইনসভা এরকম হওয়া উচিত যেখানে প্রত্যেকটা সদস্যের মাঝে নীতি এবং একে অপরের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকবে, যে এখানে ভিন্ন মত, দলের আদর্শ কিংবা নিজের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে এবং একটি জনগণের জন্য শাসক নয় সেবক হিসাবে যে মনোভাব থাকা দরকার, যে দেশের প্রতিটা নাগরিকের কল্যাণের জন্য সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সবার যেই নীতি, নৈতিকতা এবং এই আদর্শের জায়গাটা এক থাকবে, যেখানে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। বিগত রিজিম কি আপনারা সেবক পেয়েছিলেন? বিগত রিজিমে যেই 15 বছর আমাদের দেশটা যে এই ফ্যাসিস্ট হাসিনা এবং যার পার্লামেন্ট ছিল, সেখানে আপনি দেখেন পার্লামেন্ট কি ছিল, প্রকৃতপক্ষে যারা আইনসভার যে কাজ, সংসদ সদস্যদের যে কাজ, সেখান থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেকটা সরে এসেছিল। কিভাবে সরে এসেছিলেন? উনি কাদেরকে জায়গা দিয়েছেন? পার্লামেন্ট হয়েছে বা ভিন্ন মতকে দমন করার একটা জায়গা, কৌশলের জায়গা। পার্লামেন্ট হয়েছে আইনসভার পরিবর্তে একটা তিরস্কার কিংবা হাস্যরসের জায়গা, সেখানে নিয়ে আসা হয়েছে অযোগ্য ব্যক্তিদের। আইনসভার যেই সদস্য উনি থাকবেন, তার কাজ কি বিধি আইন প্রণয়ন করা, আইন নিয়ে কথা বলা, সুশাসন নিয়ে কথা বলা। ওখানে একজন, আমরা দেখেছি, আপনি ভালো জানেন, ওখানে একজন সদস্যকে আনা হয়েছিল যিনি রাস্তায় গান করতেন। রাষ্ট্র এদের পেছনে যে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করছেন, আমার সেই উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। আমি শুধু বিএনপি, বিরোধী দল বা অন্য দল, ভিন্ন মতকে গালিগালাজের জন্য, বিনোদনের জন্য সেখানে এনেছেন। আপনি দেখেন ভবিষ্যতে কি এর চেয়ে ভালো হবে? হ্যাঁ, ভবিষ্যতে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনগণ তো সবসময় প্রত্যাশা করে। এখন আমরা আশা করি 1971 সাল থেকে প্রত্যাশা শুরু করেছে, 24-এ রক্তাক্ত বাস্তবতার জি, মুখোমুখি আপনি করেছে। দেখেন এখানে যে পরিবর্তনের রাজনীতি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পরিবর্তনের রাজনীতি চালু করেছেন, যেমন দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন চালু করার তো কিছু নেই, অন্তর্বর্তীকালীন সরকারের সে দায়িত্বও না। অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বাতলে দিতে পারে, কিন্তু পরিবর্তন তো হতে হবে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে। সেই রাজনৈতিক দল বা রাজনৈতিক যে শক্তি, সেই তাদের মধ্যে কি মানসিকতার কোনো পরিবর্তন দেখছেন? আমি ইদানিং যারা ফ্যাসিস্ট বাদে, শুধু ফ্যাসিস্ট যারা মানে পলায়ন করেছেন, সেই ফ্যাসিস্ট বাদে যারা এখন আর রয়েছেন, যেমন ধরেন আপনি বিএনপির সম্মানিত চেয়ারপারসন, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এসেছেন বাংলাদেশে। আসার পরে আমরা দেখেছি সকলে ওনাকে সাধুবাদ জানিয়েছেন এবং উনি সকলের সাথে, না, সকলে ওনাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু সকলকে তো সবাই সাধুবাদ জানাচ্ছেন না, জানাতে পারছেন না।
সকলকে তো সাধুবাদ জানানোর মতো মানসিকতা দেখেন, বা শীর্ষ নেতৃত্ব- শীর্ষ নেতৃত্ব ভালো, কিন্তু গোড়া যদি পচন ধরে তাহলে শীর্ষ হ্যাঁ, শীর্ষ কি করবে? এটা বাংলাদেশের যেই ফ্যাসিস্টিজম চালু হয়েছিল, যে কালচারটা চালু হয়েছিল বিগত 15 বছর, সেই জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হবে। 15 বছরের জঞ্জাল সাফ করার জন্যই তারেক রহমান এখন হাতে নিয়েছেন উনি সৌহার্দ্য, হাতে নিয়েছেন, সহমর্মিতা। কিন্তু যাদের মধ্যে মানসিকতার পরিবর্তন আসা দরকার, মানসিকতার পরিবর্তন হতে হবে। রাজনীতিটা অতীত ফ্যাসিস্টরা যা করেছে সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বিষয়টা, রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচিত হবেন বা তৃণমূল পর্যায় থেকে যারা দায়িত্ব পালন করবেন পদ পদবি, তাদের একটা বা মানসিকতা পালন থাকতে হবে করছেন না, সেবক। এখনো তো পালন করছেন রাজনৈতিক করছেন, দলের করছেন। বিভিন্ন পদ পদবিতে থেকে তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু তারপরেও তো ঠাকুর ভাইরা বলতে পারেন কিনা আমি জানি না যে ভালো আছেন। না, এখন ভালো থাকার যে বিষয়টা, এটা তো একটা বড় বিষয়, এটা ভাগ্যেরও বিষয়। বাংলাদেশের সব ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষের যে জাতীয় ভাগ্য, যেটা সুপ্রসন্ন না শব্দটি আমি যদি বলি, 72 থেকে 75 একভাবে চললো। তারপর শেখ মুজিব তার বন্ধু শেখ মুশতাকের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়, এই অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এটার অস্তিত্ব আদৌ টিকবে কিনা, আদৌ থাকবে কিনা, প্রথমত এই বড় কোয়েশ্চেনটা দাঁড়ায়। বড় কোয়েশ্চেনের মাঝে আমরা যে এটা জিয়াউর রহমানকে অনেক বিশেষণে বিশেষায়িত করেন, কিন্তু তারপরে তার একটা বিষয় যেটা নজরে আনবো আপনার মাধ্যমে দেয় আমাদের শ্রোতা দেশবাসীর কাছে, সেটা হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রীয় কাঠামোর উপরে ধার করেন, পুনঃ প্রতিষ্ঠা করেন। এটা যে একটা রাষ্ট্র, এটাই পৃথিবীর মানুষ সন্দিহান হয়ে পড়ছিল। আমি আপনাকে দেখুন যে পাল্টা অভ্যুত্থানের পরে এবং জিয়াউর রহমান সার্ক গঠনের মাধ্যমে আঞ্চলিক একটা ইয়ার মধ্যে সে এটা উদ্যোগ নেন, যাতে বছরে ফরেন সেক্রেটারিদের একটা মিটিং হয়, ফরেন মিনিস্টারদের একটা মিটিং হয়, একটা সামিট হয়, এবং আন্তর্জাতিক বিশ্বের নজরে আসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, দক্ষিণ এশিয়ায় ভারসাম্যের কেন্দ্র। এই যে বড় বিষয়টা, বাংলাদেশকে পৃথিবীর বুকে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। ইতিহাসে তো ভালো ভালো মানুষদের কথা আমরা আছি, সর্বশেষ বেগম খালেদা জিয়া পর্যন্ত আমরা অবশ্যই তাদের সমালোচনা করার কোনো মিনিমাম সুযোগ নেই। এবং বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনিও ভালো ভালো চাচ্ছেন, কিন্তু রাজনৈতিক তার দলের নেতারা বা অপর রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা কি সবাই ভালো পরিবর্তন হয়েছে? 5ই আগস্টের পরে যখন কমিশনগুলি হয় নাই, আমরা তখন বলছিলাম যে একটা জাতীয় সনদ দরকার, মনে আছে কিনা, বিভিন্ন চ্যানেলগুলিতে বলছিলাম জাতীয় একটা সনদ দরকার, একটা সমঝোতা স্মারক দরকার, সমন্বয় দরকার। বেসিক্যালি পার্লামেন্টটা শেখ হাসিনার রিজমে 300 আসন, এই 300টা জমিদারে পরিণত করেছিলেন। এই ফেসিবাদের দিনলিপি আপনি আলোচনা করছেন, এই ফেসিস রেজিমটা এটা এর আগের থেকে শুরু হয়েছে। তো এইটা 300 জমিদারি, যখনই দেখবেন এটা কোয়েশ্চেন অফ জমিদারি না, এখানে বসে তারপর পার্লামেন্টের সদস্যদের আরও কাজকর্ম বৃদ্ধি করতে হবে। যে ধরুন আজকে পুলিশে আইজি হবে, পুলিশে আইজি এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে পার্লামেন্টারি কমিটি আছে, কমিটি তারা ইন্টারভিউ করে প্রধানমন্ত্রীকে বলবেন যে, এবং ইন্টারভিউটা পাবলিক হবে, ধরুন বিটিভির 2টা চ্যানেল থেকে সরাসরি দেখাবে। তো এইরকম যদি হয় তাইলে দেখবেন যে পার্লামেন্টের সদস্যরা ওই জায়গায় আইজিপি সাহেবরা কোয়েশ্চেন করার জন্য যোগ্যতা লাগবে তো আইজিপি সাহেবের ক্যারিয়ার নিয়ে আলোচনা করবেন, এডুকেশন নিয়ে আলোচনা করবেন, তার পুরো জীবনের যে সার্ভিস রেকর্ড নিয়ে আলোচনা করবেন, করে 5জন আইজিপির ইন্টারভিউ করলেন এডিশনাল আইজিপি থেকে, তারপর একজনকে দিবেন, জনগণ দেখলো কাকে দিবেন। তো এইরকম যদি করা হয় দেখবেন পার্লামেন্ট থেকে যে এই যে দুষ্ট লোকজন এরা বেরিয়ে গেছে, পলায়ে গেছে, এবং রাজনীতি পরিশুদ্ধ হবে। এবং আমি মনে করি যে এটা এই প্রশ্নে যে আমাদের জাতীয় সংস্কারটা হলো, সংস্কার এই বেসিক জায়গাগুলি যদি অ্যাড্রেস করতে পারতেন সবাই মিলে, এবং আমার মনে হয় আরও ভালো হতো। তবে এখন আমরা প্রত্যাশা ছাড়তে চাই নাই, আমরা তো ভবিষ্যতেও যারা যাবেন তারা যেন
জাতির প্রতি সুবিচার করেন, আমরা তো এই প্রত্যাশাটা রাখবই। আনিসুর রহমান, 2013 সালে একটি খবরে আমরা দেখলাম দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা। 13 সালেই যদি হত্যার স্বাধীন তদন্ত, প্রত্যক্ষদর্শীদের সুরক্ষা এবং বাধাহীন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হতো, তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসা বা ভয়ভীতি এতটা প্রাতিষ্ঠানিক রূপ নিত কিনা, এবং ভবিষ্যতেও একই পথে ভবিষ্যৎ খুব বেশি বদলেছে বলে আপনারা দুজনই বলছেন যে বদলেছে, প্রত্যাশা করেন, আমার মনে হয় না। আসলে রাজনীতিতে যে প্রতিহিংসার রাজনীতি, একে অপরকে দমনের যে চিন্তা এবং যে চেষ্টা, সেটাই ফ্যাসিজমের সৃষ্টি করে। মূলত যদি আমরা পরমত সহিষ্ণুতা দেখাই কিংবা রাজনীতি আমার ভিন্ন মতের প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকে, আসলে ভিন্ন মত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করা যায়, যে আমার ভুলগুলো সেখানে প্রচার হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমি শুধরাই। সেটা না করে বিএনপির যে 13 সাল কিংবা 14 সাল, পরবর্তীতে 24-এর অভ্যুত্থান পর্যন্ত প্রতিটা প্রোগ্রামেই এই ফ্যাসিস্টরা আপনার আক্রমণ করেছে, হত্যা করেছে, গুম করেছে, প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। যদি ভবিষ্যতে এটাই হয়, যারাই সরকারে আসুক, 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করুক, আমাদের প্রত্যাশাটা হচ্ছে যদি সেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোনো সরকারের অন্যায় নীতি কিংবা সরকারের রাষ্ট্রযন্ত্রের কোনো অন্যায় নীতিতে কেউ প্রতিবাদ করে, সেখানে যদি সেটাকে আরও সুন্দর করে শুনে গ্রহণ করে পার্লামেন্টে যদি সেটা সমাধানের ব্যবস্থা করা হয়, তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসলেই না, ক্ষমতাসীন রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তো তাদের নিজেদের রাজনৈতিক এবং সরকার, যে নির্বিঘ্নে সরকারের ক্ষমতা টিকে থাকা যায়, সে কাজে তো ব্যবহার করবে, ভবিষ্যতেও তো করবে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে করবে না, জনগণের প্রত্যাশা হচ্ছে করবে না। এখন দেখেন, আমরা যেই আমাদের যে জনগণ ভোটাররা আছেন, সাধারণ ভোটাররা, তাদের কি উচিত? তাদের উচিত ভালো লোক পার্লামেন্টে নির্বাচিত করা। ভালো লোকের সংজ্ঞা কি? এখন ভালো লোকের সঙ্গে অপেক্ষাকৃত ভালো, যার মাঝে এখন তারা তো দেখে আসছে, এখন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে দেখে আসছেন না, তো দেখে আসলে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে অপেক্ষাকৃত ভালো। একদিনে কিন্তু 52-54 বছরের যে জঞ্জাল, যে ধারাবাহিকতা, সেটা পরিবর্তন হবে না। এবং আমি আপনাকে আর একটা কথা বলি, আমাদের যারা রাষ্ট্রযন্ত্রে বড় বড় সাংবিধানিক পদ কিংবা দায়িত্বশীল পদে রয়েছেন, তাদের কিন্তু অতি উৎসাহী না হলে পরে ইচ্ছা করলেই পার্লামেন্ট, ইচ্ছা করলেই সরকার ব্যবহার করতে পারে না নিপীড়নের কাজে। সেটা কেমন আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে। প্রমোশন হওয়ার জন্য, বড় পদে যাওয়ার জন্য বিভিন্ন সরকারি কর্মচারীরা, পুলিশের বড় কর্মকর্তারা রাত 3টায় গ্রেপ্তার করে, নির্যাতন করে, গুমের নাটক সাজিয়ে, অস্ত্রের ঝঞ্ঝানানি দেখিয়ে, আসলে কিছুই নেই। আমি একজন আইনজীবী হিসেবে আমি অসংখ্য দেখেছি, সে জানেই না তার থেকে যেই ধরনের বিস্ফোরক দ্রব্য, যেই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এটাই যদি, আমি মনে করি যে রাষ্ট্রের যারা প্রশাসন যন্ত্রে কর্মকর্তা আছেন, সাময়িক বেসাময়িক সবাই যদি অতি উৎসাহী না হয়, তাহলে কোনো সরকারের পক্ষেই দমন নীতি, একদম প্রতিবাদী কণ্ঠস্বর এইভাবে রোধ করার সম্ভব নয়। সেক্ষেত্রে রাষ্ট্রের আপনি, আমি, সমাজের সর্বস্তরের দায়িত্বশীল লোকদের দায়িত্বশীল হতে হবে। যেমন ধরেন, গত পার্লামেন্টে 12 জন সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাদেরকে পার্লামেন্ট সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছিল এই ফ্যাসিস্ট আমলে। পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড হলেই পরে মনোনয়ন। যারা সিভিল প্রশাসনে আছেন ক্যাডার ভিত্তিক, তারা হলেই অবসরে যাওয়ার না, এটা আপনার আইনগত বাধা নেই। বাট বিষয়টা হচ্ছে কি, আমার মধ্যে একটা লোভ কাজ করে যে আমি যদি এই দলের চাটুকারিতা করি, এই সরকারের তোষামত করি, তাহলে আমি পরবর্তীতে এমপি হতে পারবো, মন্ত্রী হতে পারবো, আরও দায়িত্ব বাড়বে, চুক্তিভিত্তিক আমার দায়িত্ব বাড়বে। এই জায়গা থেকে শিক্ষিত মেধাবী যারা, তারাই তো প্রশাসনে বড় বড় পদে আসীন হন, তাদেরকে সরে আসতে হবে। আমাদের নীতি নৈতিকতার জায়গাটায় আপনি, আমি, রাষ্ট্রের যারা আছেন দায়িত্বশীল, সবাই যদি আসীন হতে পারি, তাহলে রাজনীতির যে নেতারা, সরকার, তারা পরিবর্তন হতে বাধ্য। আমি মনে করি বাধ্য। ঠাকুর ভাই, সবাই যদি সবার দায়িত্ব সঠিকভাবে পালন করতো, তাহলে তো নিশ্চয়ই ফ্যাসিজম আমরা দেখতাম না, ফ্যাসিস্ট আমরা পেতাম না। কিন্তু সবাই সবার দায়িত্ব তাহলে পালন করেনি, ভবিষ্যতে কি পালন করতে পারবে? আইনটা যদি হয়, তাহলে দুষ্ট লোক শাসিত হবে, বাড়িতে হবে, আর সৎ লোকের তো, ভালো মানুষের তো কোনো সমস্যা নাই। তাহলে আইন এবং ভালো মানুষ দুটো একসাথে এক্সিস্ট করতে তো সমস্যা নাই। তো আমি আপনাকে বলছি, মানুষের যে বৃত্তি, মানুষ হতে হয়, মানুষকে মানুষ হতে হয়। আর মানুষ জন্ম থেকেই মানুষ না, প্রাণী হিসেবে জন্ম নেয়, সে মানবিক গুণাবলী অর্জন করতে হয়।
এই অর্জনটার জন্য একটা প্রসেস দরকার, নিয়ম দরকার। এটা এমনি এমনি হয় না। আপনার নিশ্চয়ই মনে আছে যে 22 সালের 1 আগস্ট ভোলায় প্রথম যে জেলাভিত্তিক সমাবেশটা হয় বিএনপির, একদিনে একজন স্পটে মারা গেল, নুরি আলম স্পটে ছাত্রদলের সভাপতি মারা গেলেন। আর ঢাকায় চিকিৎসারত অবস্থায় এসে যুবদলের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম তিনি মারা গেলেন। 2 জন দিয়ে শুরু হলো, তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এভাবে প্রায় 23 সালের অক্টোবর মাস পর্যন্ত 40 জন পুলিশের ব্ল্যাঙ্ক রেঞ্জে যে ফায়ার, একবার টার্গেট ফায়ারে মারা গেল। তো এই যে আমার কথাটা হচ্ছে যে আমাদের জীবনে যে এই যে বড় ধরনের একটা শিক্ষা, আমাদের যে বড় ধরনের ত্যাগ, আমরা যাদের জীবনের বিনিময়ে আজকে একটা মুক্ত আলো বাতাস পেয়েছে, আমরা এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হই, আমাদের আর কতদিন এই গণজাগরণের জন্য অপেক্ষা করতে হবে? আমাদের জীবদ্দশায় তো নিশ্চয়ই না। তো এই জন্য আমি বলছি, যারা সরকারি দল হবেন, বিরোধী দল হবেন, আমি কাউকেই এই বলছি না যে অমুক বিরোধী দল হয়ে যাবেন, তারা যেন এদের আত্মত্যাগের কথা, জীবন, এদের পরিবারের যে সাফারিংস, এটা সব কিছু মনে করে যেন দায়িত্বটা অনুভব করেন, যেন আমরা আমাদের প্রত্যেকের সঠিক দায়িত্বটা পালন করি। এটা আমার সবার কাছে আবেদন এটা। আর আমি মনে করি যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদেরকে আমি মনে করি এইটাতে বাধ্য করার জন্য কিছু প্রসিডিউর, আইন না সব ক্ষেত্রেই, প্রসিডিউর, নিয়ম কানুন, কাস্টমস, প্রথা, এগুলি ইম্পোজ করবেন এবং বাধ্য করবেন যেন সবাই তার নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করে। ধন্যবাদ মোশাররফ হোসেন ঠাকুর ভাই আপনাকে, ধন্যবাদ অ্যাডভোকেট আনিসুর রহমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।